আমরা কেউই স্যাটিসফাই না। ব্যাটিংয়ে এইভাবে কনসিস্টেন্টলি ফেল করতে আমরা কেউ এতবার দেখিনি। যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয়। শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। ভুল ভ্রান্তি থাকতে পারে, কেন ভুল ভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের। কোচিং স্টাফ তাদের মধ্যে এখানে কোনো গাফিলতি আছে কিনা। বাংলাদেশের যে পারফরম্যান্স সেইটা নিয়ে আসলে বিসিবি কতটা খুশি? না, এখানে দেখেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল, এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, সুপার 8-এ কোয়ালিফাই করা। তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি, অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে। দুই ভাগে যদি ভাগ করি, একটা দেখা যাচ্ছে যে আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স, যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন, দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। মানে থ্রু আউট দি সিরিজ টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রথম রাউন্ডে যে খেলা 4টায় কিন্তু আমরা 4টায় জিতে গিয়েছিলাম, এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম। সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে, আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল। নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা, কম স্কোরে খেলা হয়েছে, আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না। আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট নিয়ে এখানে নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর 2-1টা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি। সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি। বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি। সো এটা একটা। কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন, আমাদের বোলিং সাইডের প্রাপ্তি আছে, ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার্স এবং স্পিনাররা, স্পেশালি ঋষাদ। ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা, একটা তাকে প্রমাণ করার জন্য। এর আগে বায়োলেট্রাল সিরিজ খেলেছে, বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে। তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি। সেটা হচ্ছে যে এই পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের বোলারদের নিয়ে কখনোই এইরকম প্রশংসার কথাবার্তা কিংবা হয়নি। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এই বিষয়টা আসলে কতটা স্বস্তি, বিশেষ করে বাংলাদেশের পেস বোলিং না, অবশ্যই এখন অনেক কাজ করতে হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে ব্যাটিংয়ে এইভাবে কনসিস্টেন্টলি ফেল করতে আমরা কেউ এতবার দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে, বা টপ অর্ডারের পরে অনেক সময় দেখা যায় মিডল অর্ডারও আমরা ফেল করেছি। বাট মিডল অর্ডার থেকে টপ অর্ডারের ফেলিয়ারটা বেশি, এটা সবাই স্বীকার করে, প্লেয়ারও স্বীকার করে। কেউ মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না, সবাই ভালো খেলতে চায়। বাট কেন কোন জায়গায় দুর্বলতা আছে ব্যাটিংয়ের, এখানে আমাদের ফাইন্ড আউট করে আমাদের অবশ্যই এখানে কাজ করতে হবে। গতকাল তাসকিন বলেছিলেন যে আমার 10 ইয়ার্স ক্যারিয়ারে এতটা লম্বা সময় ধরে ব্যাটারদের আসলে অফ ফর্মে থাকাটা আমি কখনো দেখি, এটা আসলে আপনাদের ভাবাই? অবশ্যই ভাবাই। আমরা সেটা আমরা তাসকিনের সাথে ডেফিনেটলি আমরা একমত যে এইখানে আমরা খুব ওই যেটা বললাম যে কনসিস্টেন্টলি আমরা ব্যাটিং ফেল করছি, এরকম দেখা যায়নি। হয়তো দেখা গেছে যে এটা এর আগে থেকেই শুরু হয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপেও T23 ওয়ার্ল্ড কাপেও গিয়ে আমরা কিন্তু এই সেম প্রবলেম পড়েছি। তো এইটাই দেখা যাচ্ছে যে T20তেও গিয়ে এটা রিফ্লেক্ট হচ্ছে। তো কোন জায়গায় হচ্ছে, কোন কোন ব্যাটসম্যান টপ অর্ডারে তাদের কি কি ল্যাপস আছে এখানে, এগুলো আমাদের বের করে ডেফিনেটলি আমাদের কাজ করতে হবে, কাজ করার সুযোগ আছে। আরেকটা জিনিস হচ্ছে 2 তারিখ সম্ভবত বোর্ড মিটিং, এর আগে যেটা হয়েছে যে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি শান্ত ফরম্যাটসে থাকবেন কিনা, কোচ নিয়েও কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে কোচ থাকবেন কিনা, টিম করা হবে কিনা, এই বিষয়গুলো আসলে নিয়ে আপনারা আলোচনা করবেন না? এগুলো আমরা এখনো আলাপ আলোচনা করিনি, নিজের মধ্যে কোনো আলাপ হয়নি, আমরা কিছু করি না। বিস্তারিত T20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। তাসকিনকে আমরা সহযোগী হিসেবে দেখছি, আপনি যখন অপারেশন দায়িত্বে ছিলেন না, আমরা এই টার্মটা দেখি না সহদিনের, এখন আপনি আসার পর সহদিনের টার্মটা আমরা দেখছি। তাসকিনকে নিয়ে অধিনায়কত্বের কোনো একটা ফরম্যাটে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? এরকম এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন, আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন। আমরা একজনকে আমরা দিয়েছি, শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য। তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে,
আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে, কিন্তু ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। সব কিছু বোর্ডের সিদ্ধান্ত হয়, বোর্ডের মধ্যেই সিদ্ধান্ত আসে ক্যাপ্টেনের অ্যাপয়েন্টমেন্ট। আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয়, সেখান থেকেই হবে। বাট আমি এখনো মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ তে অনেক খেলোয়াড়রা আমাদের সুযোগ পাচ্ছে এবং পেয়েছে, তো তাদের আসলে ছুটি আসলে কতদিনের জন্য অনুমোদন হয়েছে? এখানে ইনফ্যাক্ট ওরা অনেক গ্লোবাল টি-20 খেলবে, তো গ্লোবাল টি-20 এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের 4 জন খেলছে এখানে। তো হৃদয় খেলছে, তাসকিন খেলছে, শরীফুল খেলছে এবং সাকিব খেলছে। তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে, বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা 10 আগস্টের আগেই রিপোর্ট করার জন্য। বিশ্বকাপ তো শেষ হলো, আপনি আজ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান দলের পারফরম্যান্সে কতটুকু স্যাটিসফাই করা? আমি উত্তর দিয়েছি, আপনি আসার আগে আমি উত্তরটা দিয়েছি। আমরা কেউই স্যাটিসফাই না। পারফরমেন্স আমি 2 ভাগে ভাগ করেছি। মানে ওভারঅল যদি বলেন, আমাদের যে ইনিশিয়াল টার্গেট একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি। সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের। হ্যাঁ, সেমিফাইনালের যে সুযোগ এসেছিল সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল 12.1 ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে 115 রান। ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে 12 ওভারের মধ্যে। 12 ওভারের মধ্যে যদি প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো তারা চেস করবে, তারা ম্যাচটা জেতার জন্য যাবে। তো সেই জায়গায় গিয়ে তারা 12 ওভারের মধ্যে ইনিশিয়ালি আমরা কিছু উইকেট তারা হারিয়েছে, আর তারপরে তারা এদিকে চেসও করতে পারে নাই, ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিল যে চেস করতে চাচ্ছিল অনেকেই অনেক মিডল অর্ডারে, সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি। তো ম্যাচও আমরা হেরেছি, আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না। তো যাই হোক, এই জন্য আমরা চেয়েছিলাম, যদি বলেন ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি। একটা বিষয় যে বিশ্বকাপের এই পারফরমেন্সের পরে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে মানুষ সমালোচিত হচ্ছে যে ব্যর্থতার দায়ী টিম ম্যানেজমেন্ট বা কোচদের নেওয়া উচিত। আমরা হয়তো বাইরে থেকে অনেক কিছু বুঝি না, আপনারা হয়তো ভিতরে ড্রেসিং রুমের খবরটাও জানেন বা কি পরিকল্পনা হয়। আপনি আসলে অপারেশন চ্যাম্পিয়ন হিসেবে কোচিং স্টাফদের পারফরমেন্স আপনি কিভাবে দেখেন? দেখেন, সবাই দিনের শেষে চেষ্টা করে, ভালো করার জন্য চেষ্টা করে। ভুল ভ্রান্তি থাকতে পারে, কেন ভুল ভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের। এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন, যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা হয়েছে কি না, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো গ্যাপ ছিল কি না। তো হয়তো পারে, হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি, এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে। তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কী কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কিনা এটা আমাদের দেখা দরকার, বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে কিনা এটাও দেখা দরকার আছে। তো সেটা আমরা আগামী বোর্ড মিটিংয়ে বলেছি একটু আগে যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা আছে, আমরা সেখানে আলাপ আলোচনা করবো। বাংলাদেশ সেমিফাইনাল খেলতে না পারলো, সুপার 8 থেকে চলে আসার পর একটা মানে আইসিসি থেকে একটা অর্থ পেয়েছে। সো সেই বিষয়টা আসলে কি পরিকল্পনা করছেন এবং কোনো বোনাসের ব্যবস্থা করবেন কিনা এই পারফরমেন্সের পরে? না, আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে। এটা যারা এই সুপার 8-এর জন্য একটা থাকে শেয়ার থাকে, রেভিনিউ শেয়ার থাকে, সুপার 8-এর আগে যারা ছিল তাদের রেভিনিউ শেয়ার থাকে, এটা ইজ নর্মাল। এই যে এইবার না, জগের পরে এটা এমনিতেই পাওয়া যাবে। যারা এই সুপার 8-এ থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে, সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে আইসিসি। আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে, এরকম আমি ঠিক বলতে পারছি না, এটাও বোর্ডের সিদ্ধান্ত। বাট
আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই, কোনো সেটা সিনিয়র ক্যাম্পেইনার যারা আছে ক্রিকেটার তাদের নিয়ে পরবর্তীতে আপনাদের পরিকল্পনা আছে সাকিব মাহমুদুল্লাহ তাদের নিয়ে যারা সিনিয়র আছে আমাদের সামনে 2টা টেস্ট ম্যাচ আছে। টেস্ট ম্যাচে যারা খেলে তারা সামনে খেলবে তারা। তো সামনে ওডিআইয়ের মধ্যে ধরেন এখন T20 আমরা দেখতে পাচ্ছি না, বাট ওডিআইতে আমাদের আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো সেখানে যারা ওডিআই যারা খেলবেন তারা খেলবেন। যখন কোচিং স্টাফ বা আমাদের সিলেক্টার্সরা তারা তো টিম সিলেক্ট করেই দিবেন সেই সময়, তখন অবশ্যই আমরা দেখতে পাবো কারা খেলছেন। আমাদের বিশ্বকাপ যারা ছিল তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা পাইপলাইনে? হ্যাঁ, আপনারা তো জানেন তো নিশ্চয়ই যে আমাদের তো প্রোগ্রাম চলছে এখানে। কিছু আন্ডার-19 প্লেয়ার আছে, টাইগার্স প্রোগ্রাম চলছে। আন্ডার-19 কিছু প্লেয়ার আছে, হাই পারফরমেন্সের প্লেয়ার আছে, ওরা তো কয়েকদিন পরেই তারা যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে। এখানে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যারা নাকি টেস্ট রেড বলে খেলে, সেই রেড বলের প্লেয়ারও এখানে আছে। তো আমরা তাদের প্রোগ্রাম ট্রেনিং আমরা চালু রেখেছি, তারা সেখানে আছে। সেখান থেকে যদি আপনি যেটা বলেছেন যে আন্ডার-19 যদি কোনো ডেফিনেটলি কোনো প্রমিসিং প্লেয়ার থাকলে সিলেক্টর আছে, অবশ্যই দে উইল পিক আপ। যেভাবে স্পেসিফিক করে যদি বলি, সাকিব মাহমুদুল্লাহকে আরো কয়েক বছর চাই না, এরকম কোনো আমাদের দেখেন একটাই পারফরমেন্স। সাকিব মাহমুদুল্লাহ আমি কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে? এবং তারা যারা এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে। আমরা সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালুয়েট করতে চাই। যারা এখানে এই T20-তে যারা গিয়েছে টিমের মধ্যে প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা টিমেও ছিল। এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে, ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে। কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। একটা জায়গা যেটা মাহমুদুল্লাহ তিনি যেমন ফরম্যাট বেশি খেলেন, সাকিব আল হাসানকে অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় না ব্যক্তিগত কাজ বা স্পেসিফিক। সাকিব যদি ফরম্যাট বেছে নেন তাহলে সেটা আরো সুবিধা হয় কিনা? অনেক সময় কম্বিনেশনে ব্রেক করতে হয়। এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, সে তো 3 ফর্মেটই খেলে, 3 ফর্মেটই খেলছে। এবং সামনে দেখা যাক আরও আমাদের 3 ফর্মেট যে খেলাগুলো আছে ডেফিনেটলি সে তো সেখানে খেলবে। ওকে, আমাদের লাস্ট প্রশ্ন, বিশ্বকাপের বাইরে 2 তারিখের বোর্ড মিটিংয়ে শেখ হাসিনা স্টেডিয়ামে কোনো এক্স্যাক্টলি, হ্যাঁ, আমাদের ওটাও একটা মেন এজেন্ডা। সেখানে আমরা অলরেডি আমাদের কয়েকজনকে শর্টলিস্ট করা হয়েছে। আমাদের কমিটি আছে, আপনি জানেন যে স্টেডিয়াম কমিটি করা আছে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি। তো এই কমিটি থেকে 7জনের মতোই হবে। 7 জনের এখন আমরা ইপিসি কন্ট্রাক্টর আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে যাব। তো এর মধ্যে তারা যারা আছে তাদের প্রোফাইল, তারা যে কাগজপত্র যাদের চাওয়া হয়েছিল সেগুলো তারা বিসিবিতে জমা দিয়েছে। এবং বেস্ট পসিবল যারা আছে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল তাদের থেকে চাওয়া হবে। এবং এটাই আমরা পেপারে আবার দিচ্ছি। তাদের মধ্যে থেকে তারা এদের মধ্যে যাচাই করে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এজেন্ডা তো একটা শেখ হাসিনা স্টেডিয়াম, আর কোনো এজেন্ডা আছে? এই 2টা এজেন্ডাই মেন এজেন্ডা, আর বাকি সব রুটিন কিছু থাকে সবসময় এগুলো। একটা বিষয় যে পাকিস্তানের সাথে আমাদের 2 টেস্ট সিরিজ আছে, সেটার কি আইটিনারি বা ডেট কনফার্ম হয়েছে? না, আমরা আইটিনারি ভেনিউগুলো আইটিনারি আমরা জানিয়ে দিব, এখনো হয়নি। আমরা কিছুদিনের মধ্যে হয়তো আপনার জানিয়ে দিতে পারবো।